হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন সোমস ক্লাসরুম। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে শুরু করতে চলেছি একটা নতুন টপিক, সেটা হচ্ছে অ্যানিমাল কিংডম। আজকে আমরা এই অ্যানিমাল কিংডম বা প্রাণী জগতের সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। তবে তার আগে এই চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক আইডিয়া কিন্তু আমি দিতে চলেছি, কারণ এই চ্যাপ্টারগুলো কিন্তু মুখস্থর চ্যাপ্টার বলতে পারো। মেমোরাইজড করতে হবে বেশি, কারণ এখানে প্রচুর প্রাণী সম্বন্ধে আমাদের পড়তে হবে, প্রচুর পর্ব সম্পর্কে পড়তে হবে, এবং সেই পর্বের আন্ডারে প্রতিটি প্রাণীর কি কি বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিন্তু যদি না জানা হয় তাহলে কিন্তু তোমরা এমসিকিউ সলভ করতে পারবে না। তো এখানে আমি স্টার্টিং এই একটা বেসিক ধারণা তোমাদের প্রোভাইড করব। তোমাদের করণীয় কি, এই বেসিক ধারণার পর এই বই থেকে তোমাদের এই প্রতিটা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু একটু ডিটেল স্টাডি করা, তারপর তোমরা এমসিকিউ করতে আসবে। ওকে, তো আজকে যেটা শুরু করতে চলেছে, দেখো এই প্রাণী জগতের একটা চার্ট আমি বানিয়েছি। প্রাণী জগৎ অর্থাৎ অ্যানিমালকে কটা ভাগে ভাগ করা যায়, কি বেসিসে ভাগ করা যায়, ঠিক আছে? তো প্রাণী জগৎকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে প্রোটোজোয়া, আর একটা হচ্ছে মেটাজোয়া। কিসের বেসিসে ভাগ করেছে এটা? এটা দেখো, প্রোটোজোয়াকে আমি কি লিখেছি? আণুবীক্ষণিক প্রাণী, অর্থাৎ যেসব প্রাণীকে খালি চোখে দেখতে পাওয়া যায় না তাদেরকে আমরা কার আন্ডারে ফেলবো? প্রোটোজোয়ার আন্ডারে ফেলবো। কারণ এই খালি চোখে যাদের দেখতে পাওয়া যায় না তারা কিন্তু বেশিরভাগই এককোষী প্রাণী হয়ে থাকে, কারণ একটা কোষকে আমরা কখনো খালি চোখে দেখতে পাই না। তাদের দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়, তাই তো? তাহলে যেসব আণুবীক্ষণিক প্রাণী রয়েছে তাদের আমরা কার আন্ডারে ফেলছি? প্রোটোজোয়া। তোমরা এগুলো কিভাবে স্টাডি করবে? অনেকে বলো যে ম্যাম এগুলো তো অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা এত ক্যারেক্টার বা বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবো? তো এই মনে রাখার কিন্তু একটা কৌশল আছে, একটা পদ্ধতি আছে এগুলো পড়ার। কিভাবে পড়বে তোমরা? এই যে প্রোটোজোয়া সম্পর্কে পড়ছো, প্রোটোজোয়া কি পড়লাম আমরা? আণুবীক্ষণিক প্রাণী, মানে এককোষী প্রাণী। এবার তোমাদের কাজ হচ্ছে এই প্রোটোজোয়ার বেশ কয়েকটা এক্সাম্পল, 2 থেকে 3টে এক্সাম্পল একদম মাথায় সেট করে নেওয়া। যে প্রোটোজোয়া বলতেই আমি কাদের বুঝবো? অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামিসিয়াম। এই ছবিগুলোকে ভালো করে স্টাডি করো। বইতে প্রপার ছবি বুঝতে না পারলে গুগলে গিয়ে সার্চ করো যে এগুলোর ছবি কেমন হয়, এগুলো দেখতে কেমন হয়, কয়েকটা লেবেলিং সম্পর্কে আইডিয়া করে নাও। ব্যাস, তাহলে কিন্তু প্রোটোজোয়ার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের বেসিক ধারণা হয়ে যাবে, পড়লেও এগুলো মনে থাকবে। যখনই এই ছবিগুলো মাথায় তোমার ঘুরবে যে প্রোটোজোয়া মানেই অ্যামিবা, তাহলে অ্যামিবার কি কি বৈশিষ্ট্য রয়েছে? অ্যামিবার চলনের জন্য সিউডোপোডিয়া ব্যবহার করে, অর্থাৎ এদের গমনের জন্য কি ব্যবহার করে? সিউডোপোডিয়া। প্রোটোজোয়ার আন্ডারে আরেকটা প্রাণী রয়েছে ইউগ্লিনা। ইউগ্লিনা গমনের জন্য কি ব্যবহার করে? একটা ফ্ল্যাজেলা রয়েছে। তারপরে প্যারামিসিয়াম, প্যারামিসিয়ামের পুরো বডি জুড়ে কি রয়েছে? সিলিয়া প্রেজেন্ট রয়েছে। অর্থাৎ এরা যেহেতু এককোষী, এদের চলনের প্রকৃতি কি? এরা হয় ফ্ল্যাজেলা, নয় সিলিয়া, নয় সিউডোপোডিয়া। এদের সাহায্যে এরা চলন বা গমন করে থাকে। তারপর এরা এককোষী, মানে একটা কোষের মধ্যে এদের সমস্ত কার্যকারিতা মেনটেন হবে, ঠিক আছে? এইভাবে তোমরা ছবি দেখে বেসিক ক্যারেক্টার গুলো মনে রাখবে, এর থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন গুলো হবে। তাহলে এটা গেল প্রোটোজোয়া, যাদেরকে আমরা আণুবীক্ষণিক প্রাণী বলছি। এরপর আসছি আরেকটা ভাগে ভাগ করা হয়েছে মেটাজোয়া। মেটাজোয়া মানে বহুকোষী প্রাণী। এবার এই মেটাজোয়াকে আমরা আরো ভাগে ভাগ করব। দেখো, মেটাজোয়াকে আবার কিসের বেসিসে ভাগ করছি? কলাতন্ত্রের উপস্থিতি অনুযায়ী। যখনই অনেকগুলো কোষ চলে আসবে, আমরা কি জানি অনেকগুলো কোষ নিয়ে কলা তৈরি হয় বা টিস্যু তৈরি হয়, তাই তো? তো এই কলাতন্ত্র দেখা গেছে কিছু কিছু বহুকোষী প্রাণীতে কলাতন্ত্র গঠিত হয়েছে, কিছু কিছুতে গঠিত হয়নি। যাদের দেহে কলাতন্ত্র গঠিত হয়নি, অর্থাৎ কলাতন্ত্র অনুপস্থিত, তাদেরকে আমরা বলছি প্যারাজোয়া, ঠিক আছে? আর যাদের দেহে কলাতন্ত্র উপস্থিত তাদেরকে কি বলছি? এন্টারোজোয়া। অর্থাৎ কলাতন্ত্রের উপস্থিতি অনুপস্থিতি অনুযায়ী আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া। দেখো, প্যারাজোয়ার মধ্যে কি বলেছি? কলাতন্ত্র অনুপস্থিত, মানে কোনো অনেকগুলো কোষ তো রয়েছে, কিন্তু কোনো কোষ মিলে কলা বা টিস্যু তৈরি করেনি যে নির্দিষ্ট কাজ করবে, এরকম কিছু তৈরি করেনি। তো এদের আন্ডারে কোন পর্ব পড়ছে? পর্ব পরিফেরা। পর্ব পরিফেরা হচ্ছে প্যারাজোয়ার অন্তর্গত। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে পরিফেরা পর্বের যে প্রাণীরা রয়েছে তাদের দেহে কোনো প্রকার কলাতন্ত্র গঠিত হয়নি। এটা একটা ক্যারেক্টার চলে গেল। এইবার পরিফেরা। পরিফেরা মানে পোর কথার অর্থ হচ্ছে ছিদ্র। পোর কথার অর্থ ছিদ্র, আর ফেরা কথার অর্থ হচ্ছে বহন করা। তাহলে ছিদ্র বহন করে এমন প্রাণী। তো এমন কোন প্রাণী যেটা, এটার এক্সাম্পল কি এখানে এঁকেছে দেখো, স্পঞ্জ। স্পঞ্জ
ছবিটা মাথায় এলে কি মনে হয় যে দেহে অসংখ্য ছিদ্র রয়েছে, তাই না? এরা সমুদ্রের নিচে বসবাস করে, এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। তাহলে পরিফেরার আন্ডারে কারা পড়ছে? স্পঞ্জ। এবার স্পঞ্জের কয়েকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আমি এখানে বললেই পরিফেরার বৈশিষ্ট্য হয়ে যাবে। স্পঞ্জের দেহে প্রচুর ছিদ্র রয়েছে, ছিদ্রগুলোর নাম মনে রাখবে, ছিদ্রগুলোকে কিন্তু অস্টিয়া বলা হয়। কি বলা হয়? অস্টিয়া বলা হয়। আর একদম বাইরে ওপরের দিকে একটা বড় ছিদ্র উপস্থিত, যেটাকে বলা হয় অস্কিউলাম। ঠিক আছে, এর মাধ্যমে দেহের সমস্ত বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত হয়। আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে স্পঞ্জের, এদের দেহের নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা গেল পর্ব পরিফেরা। এবার আমরা যে এন্টারোজোয়া পড়ছি, এর মধ্যে কি কলাতন্ত্র উপস্থিত। তো কলাতন্ত্র উপস্থিত হওয়ার পরেও এদেরকে আরো দুটো ভাগে আমরা ভাগ করছি। এবার কিসের বেসিসে ভাগ করছি? কলা স্তর অনুযায়ী। দেখো, কলাতন্ত্র যখন গঠিত হচ্ছে, আমাদের মানুষের কথা ভেবে দেখো, যখন জাইগোট তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যখন জাইগোট তৈরি হয়, এই জাইগোটের ক্লিভেজ ডিভিশন হয়। ক্লিভেজের ফলে কি হয়? মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা ফরমেশন হয়। এই গ্রাস্টুলার মধ্যে কিন্তু তিনটে লেয়ার তৈরি হয় আমাদের। কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এই তিনটে লেয়ার থেকেই কিন্তু বিভিন্ন ধরনের কলাতন্ত্র গঠিত হয়েছে। যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটে থেকেই আবরণী কলা তৈরি হয়েছে। তারপর মেসোডার্ম থেকে যোগ কলা তৈরি হয়েছে। তাহলে এই কলা স্তরগুলো তো কলাতন্ত্র গঠিত করে। তাহলে এদের মধ্যেও কি, এই যে দেখো, কলা স্তর অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিকা, একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকা কাদের বলছি? যাদের শুধুমাত্র একটোডার্ম আর এন্ডোডার্ম এই দুটো স্তর তৈরি হয়েছে, তাদেরকে বলছি ডিপ্লোব্লাস্টিকা, মানে দুটো স্তর। এই দুটো স্তরই দেহের সমস্ত কলা গঠিত করে। আর ট্রিপ্লোব্লাস্টিকার মধ্যে কারা পড়ছে? যাদের দেহে তিনটে স্তরই তৈরি হয়েছে, অর্থাৎ গ্রাস্টুলার মধ্যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটে লেয়ারই তৈরি হয়েছে। এই তিনটে লেয়ারই কলা বা টিস্যু সিস্টেম তৈরি করতে সাহায্য করে, তাদেরকে বলছি আমরা ট্রিপ্লোব্লাস্টিকা। তাহলে এই ট্রিপ্লোব্লাস্টিকা, আচ্ছা তার আগে এখানে বলে দিই, ডিপ্লোব্লাস্টিকার মধ্যে কোন কোন পর্ব পড়ছে? নিডারিয়া আর টিনোফোরা। নিডারিয়া, নিডারিয়াম, বেশিরভাগ যে প্রাণীগুলো রয়েছে তাদের দেহে নিডোব্লাস্ট সেল দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যেখান থেকে এমসিকিউ কোশ্চেন তোমাদের হতে পারে। নিডারিয়াদের দেখতে পাওয়া যায় নিডোব্লাস্ট কোষ। নিডারিয়ার এক্সাম্পল কি? হাইড্রা। তাহলে এদের দেহে অসংখ্য কোর্শিকা দেখতে পাওয়া যায়। হাইড্রার ছবিটা তোমরা একটু স্টাডি করে নেবে। হাইড্রার মধ্যে কি অসংখ্য কোর্শিকা দেখতে পাওয়া যায়। এদের দেহে কোরকের মাধ্যমে জনন সম্পন্ন হয়। ঠিক আছে, তো এরকম এটা গেল নিডারিয়ার বৈশিষ্ট্য। টিনোফোরা, টিনোস কথার অর্থ হচ্ছে চিরুনি। টিনোস কথার অর্থ চিরুনি। আর টিনোফোরা মানে এদের বডিতে কি হয়? প্রচুর কোম প্লেট, মানে চিরুনির মতন কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। একটা এক্সাম্পল আমি দেখিয়েছি এখানে, বোরো। সামুদ্রিক প্রাণী এগুলো, এদের দেহে কি রয়েছে? এই যে দেখছো অনেকগুলো লাইন রয়েছে, লাইনের মধ্যে চিরুনির মতন খাঁজ খাঁজ রয়েছে। তো এইগুলোকে কি বলা হয়? কোম প্লেট। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোম প্লেট কাদের দেখতে পাওয়া যায়? টিনোফোরাদের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর দু তিনটে করে এক্সাম্পল কিন্তু মাস্ট পড়ে রাখতেই হবে, অনেক সময় এক্সাম্পল দিয়েও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল ডিপ্লোব্লাস্টিকার আন্ডারে। ট্রিপ্লোব্লাস্টিকা বা তিনটে স্তর নিয়ে গঠিত যারা, তাদেরকে লাস্ট ডিভাইড করা হয়েছে কি হিসাবে? সিলোমের উপস্থিতি অনুযায়ী। এবার বলছি সিলোম কি। সিলোম হচ্ছে আমাদের বডিতে থাকা দেহ গহ্বর, মানে ফাঁকা জায়গা। আমাদের বডির ভেতরে ফাঁকা জায়গা রয়েছে না, যে ফাঁকা জায়গা আমাদের যে আবরণী কলা বা ত্বক থেকে পাকস্থলীকে আলাদা করেছে, পাকস্থলী ভেতরে একটা গ্যাপ বা ফাঁকা জায়গা রয়েছে, তো ওটাই হচ্ছে সিলোম, যেটাকে পেরিটোনিয়াম বলা হয়। তো সিলোম মানে কি? দেহের ভেতরে থাকা ফাঁকা গহ্বর। তো এই সিলোমের উপস্থিতি অনুযায়ী কিন্তু ট্রিপ্লোব্লাস্টিকাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অ্যাসিলোমেটা, মানে যাদের মধ্যে সিলোম বিহীন, মানে সিলোম থাকবে না, কোনো প্রকার দেহ গহ্বর নেই, সমস্ত কলা বা টিস্যু সিস্টেম অ্যাডজাস্ট কনজাস্ট হয়ে রয়েছে, কোনো ফাঁকা স্পেস নেই দেহের মধ্যে, তাদেরকে বলছি অ্যাসিলোমেটা বা সিলোম বিহীন। তো এরা কোন পর্বের অন্তর্গত? প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস কাদের বলা হয়? প্ল্যাটিহেলমিনথিস বলতেই তোমরা এই এক্সাম্পল গুলো মাথায় রাখবে, যে যকৃৎ কৃমি, ফিতাকৃমি, এরা প্ল্যাটিহেলমিনথিস এর মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট দেখো সিউডোসিলোমেটা, মানে যাদের মধ্যে প্রকৃত সিলোম দেখতে পাওয়া যায় না, ছদ্ম সিলোম দেখতে পাওয়া যায়, অ্যাকচুয়াল প্রকৃত দেহগহ্বর ওগুলো নয়, তাদেরকে বলছি সিউডোসিলোমেটা। যেমন এদের পর্ব হচ্ছে নিমাটোডাদের সিউডোসিলোম দেখতে পাওয়া যায়। এক্সাম্পল কি হবে? গোলকৃমি। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে সিলোমেটা, মানে যাদের মধ্যে প্রকৃত সিলোম প্রেজেন্ট, অর্থাৎ দেহগহ্বর দেখতে পাওয়া যায়, তাদেরকে কি বলছি? সিলোমেটা বলছি। কোন কোন পর্ব এর আন্ডারে পড়ছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা।
অ্যানিলিডা বলতেই কার কথা মাথায় আসে? অঙ্গুরিমাল প্রাণী, তাই তো, কেঁচো, যাদের দেহ অসংখ্য খন্ড খন্ড বিভক্ত, তাদেরকে বলা হচ্ছে অ্যানিলিডা। আর্থ্রোপোডা মানে সন্ধিপদ প্রাণী যারা, চিংড়ি, ঠিক আছে, আর্থ্রোপোডা। তোমরা এক্সাম্পল দিয়ে কিন্তু ক্যারেক্টার মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এমনি পড়লে কিন্তু মনে থাকবে না, বিশেষ কিছু ছবি দেখে কিন্তু তোমাদের এই ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোলাস্কা। মোলাস্কা কাদের বলা হয়? শামুক। মোলাস্কা বলতে একটা উদাহরণ মাথায় আসে, শামুক, ঠিক আছে। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা মানে যাদের দেহ কন্টক দ্বারা গঠিত, সারা দেহে কাটা প্রেজেন্ট, যেমন স্টারফিশ, তারা মাছ। আর লাস্ট হচ্ছে করডাটা। করডাটার মধ্যেও অনেকগুলো ভাগ আছে, তো এই করডাটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। এবার দেখো করডাটার কিছু ভাগ। পর্ব করডাটা। আচ্ছা, করডাটা আমরা কাদের বলে থাকি? অনেকেই বলবে মেরুদণ্ডী প্রাণীদের করডাটা বলি, একদম ভুল। করডাটার একটা ভাগ হচ্ছে মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা, ঠিক আছে, ডিটেলসে দেখো বুঝতে পারবে। করডাটা আমরা কাদের বলি? যাদের মধ্যে নোটোকর্ড এবং নার্ভ কর্ড তৈরি হয় তাদেরকে আমরা বলি করডাটা। তো করডাটাকে আরো 3টে উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। দেখো, ইউরোকর্ডাটা মানে কি বলতে চেয়েছে? ইউরোস, ইউরোস কথার অর্থ হচ্ছে লেজ, অর্থাৎ এদের নার্ভ কর্ড নোটোকর্ড কোথায় উপস্থিত থাকবে? লেজে উপস্থিত। তো যাদের, এই যে আমি লিখে দিয়েছি, নোটোকর্ড লার্ভার লেজে উপস্থিত, তাদেরকে বলা হচ্ছে ইউরোকর্ডাটা। আর ইউরোকর্ডাটার ক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় যে নোটোকর্ড নার্ভ কর্ড কখন থাকবে? লার্ভা দশায় থাকবে, পূর্ণাঙ্গ দশায় কিন্তু থাকবে না, কারণ লার্ভা থেকে যখন পরিণত হয় এদের লার্ভা দশাটা হচ্ছে বেশি অ্যাডভান্স, আর যখন পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে ওরা কিন্তু প্রিমিটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের যে মেটামরফোসিস বা রূপান্তরটা হচ্ছে, এটা হচ্ছে রেট্রোগ্রেসিভ রূপান্তর, ঠিক আছে। তার জন্য এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা রূপান্তর কাদের দেখতে পাওয়া যায়? ইউরোকর্ডাটাদের দেখতে পাওয়া যায়। এখানে দুটো এক্সাম্পল তোমরা পড়ে রাখবে, অ্যাসিডিয়া আর ডোলিওলাম, ঠিক আছে। এদের তাহলে কি শুধু লার্ভা দশায় আর লেজে নোটোকর্ড নার্ভ কর্ড উপস্থিত, তাই এদেরকে বলছি আমরা ইউরোকর্ডাটা। নেক্সট দেখো সেফালোকর্ডাটা। সেফালো মিন্স মস্তক, সেফালো মানে মস্তককে বোঝায়, তাহলে এদের নোটোকর্ড কোথায় উপস্থিত থাকবে? মস্তক থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে এদের নোটোকর্ড, ঠিক আছে। এরপর আসছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কাদের বলা হচ্ছে? এদের নোটোকর্ড নার্ভ কর্ড তো থাকবে, কিন্তু এইগুলো কিন্তু পূর্ণাঙ্গ হওয়ার সাথে সাথে মেরুদণ্ডে রূপান্তরিত হবে, ঠিক আছে। ভার্টিব্রাটাদের ক্ষেত্রে কি হয়? নোটোকর্ড কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাই এদেরকে কি বলা হচ্ছে? মেরুদণ্ডী প্রাণী বলা হচ্ছে। তো আমাদের ভার্টিব্রাটার মধ্যেই বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। ভার্টিব্রাটাকে আরো দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। দেখো মেইন ক্যারেক্টার গুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। অ্যাগনাথা মানে কি? নাথা মানে হচ্ছে চোয়ালকে বোঝায়, চোয়াল। তো আগনাথা, এ বা অ সামনে থাকলে সেটাকে বোঝায় বিহীন, মানে উপস্থিত নয়। তাহলে এক্ষেত্রে কি? চোয়াল বিহীন। অ্যাগনাথা মানে তাদের দেহে চোয়াল থাকে না। আর ন্যাথোস্টোমাটা কাদের বলা হচ্ছে? যাদের চোয়াল উপস্থিত। তাহলে চোয়ালের ভিত্তিতে এই দুটো ভাগে ভাগ করা হলো। অ্যাগনাথার শ্রেণী, একটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লো মিন্স গোলাকার, সাইক্লিক কাকে বলা হয়? গোলাকার স্ট্রাকচারকে। তো সাইক্লোস্টোমাটা, স্টোমাটা মিন্স বোঝাচ্ছে মুখছিদ্র। তাহলে এদের যে মুখছিদ্র কেমন প্রকৃতির? গোলাকার মুখছিদ্র, কিছু ফিশ মাছেদের দেখতে পাওয়া যায়। আর ন্যাথোস্টোমাটার আন্ডারে যাদের চোয়াল রয়েছে তার আন্ডারে কারা পড়ছে? পিসেস আর টেট্রাপড, এই দুটো বিভাগে ভাগ করেছে। পিসেস কাদের বলা হয়? অস্থি ও তরুণাস্থি বিশিষ্ট মাছেদের পিসেস বলা হচ্ছে। আর যারা 4টে পান বিশিষ্ট, অর্থাৎ 4টে পা উপস্থিত, তাদেরকে বলা হচ্ছে টেট্রাপডস। টেট্রা মিন্স 4, পডস মানে পাকে বোঝাচ্ছে। তাহলে টেট্রাপোডা মানে 4টে পদ বিশিষ্ট। পিসেস এর মধ্যে কারা পড়ছে? কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস, দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। কন্ড্রিকথিস কাদের বলা হচ্ছে? যারা শুধুমাত্র তরুণাস্থি নিয়ে গঠিত, অর্থাৎ শুধু কার্টিলেজ, নরম হাড় থাকে, ঠিক আছে। আর অস্ট্রিকথিস কাদের বলা হচ্ছে? যাদের দেহ অস্থি বিশিষ্ট। অস্থি বিশিষ্ট মাছেদের বলা হচ্ছে অস্ট্রিকথিস, ঠিক আছে। এর কিন্তু এক্সাম্পল গুলো তোমরা অবশ্যই পড়বে। আর লাস্ট টেট্রাপোডা, 4 পদ বিশিষ্ট প্রাণীদেরকে এইগুলো ভাগে ভাগ করা হচ্ছে। আশা করবো এগুলো সম্পর্কে তোমরা সকলেই পরিচিত এবং অল্প বিস্তর ক্যারেক্টার তোমাদের না পড়ে বলতে বললেও তোমরা পারবে। কি কি আছে? অ্যামফিবিয়া, উভচর, অলরেডি আমরা পড়েছি না একটা অ্যামফিবিয়া নিয়ে। ফ্রগ সম্পর্কে কিন্তু আমাদের ডিটেল স্টাডি করা হয়ে গেছে, তোমরা অবশ্যই ব্যাঙের সমস্ত ক্যারেক্টার জানো, তো এটা নতুন করে বলার কিছু নেই।
রেপটিলিয়া, রেপটিলিয়া কাদের বলা হচ্ছে? সরীসৃপ প্রাণীদের বলা হচ্ছে। নেক্সট অ্যাভিস কাদের বলা হচ্ছে? পাখিদের। আর ম্যামেলিয়া মানুষদের। তো এরা হয়ে যাচ্ছে কি 4 পদ বিশিষ্ট টেট্রাপড। তো এখন তোমাদের করণীয় কি? এখন হচ্ছে বই থেকে এই যে যতগুলো পর্ব এবং অধিশ্রেণী উপশ্রেণী যেগুলো পড়া হলো, এইগুলোর সম্পর্কে কিন্তু কিছু ক্যারেক্টার ডিটেলসে পড়া, তবেই তোমরা এমসিকিউ গুলো কিন্তু সলভ করতে পারবে। তো এবার আমরা স্টার্ট করব এমসিকিউ কোশ্চেন নিয়ে। তো দেখে নাও প্রথম কোশ্চেন, কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, পরিফেরা। কোয়ানোসাইট কোষ কাদের দেখতে পাওয়া যায়? এটা কিন্তু পরিফেরাদের দেখতে পাওয়া যায়। অর্থাৎ পরিফেরার অন্তর্গত কোন কোন প্রাণী রয়েছে? স্পঞ্জ রয়েছে, তাই না? তো স্পঞ্জের দেহে যে কোষগুলো রয়েছে সেগুলোকে কি সেল বলা হয়? কোয়ানোসাইট সেল বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রার দেহগহ্বরকে বলে। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী। তো হাইড্রার মধ্যে এক ধরনের মানে একটাই দেহগহ্বর দেখতে পাওয়া যায়, যেটাকে কি বলা হয়? সিলেন্টেরন বলা হয়। এখানে অপশন বি, এখানে অপশন দিয়েছে আর্কেন্টেরন, সিলেন্টেরন, সিলোম, হিমোসিল। তো এখানে অপশন কোনটা হবে? সিলেন্টেরন হবে, কারণ যে নিডেরিয়া পর্বের প্রাণীদের মধ্যে একটাই দেহগহ্বর দেখতে পাওয়া যায়, আর তার স্পেসিফিক একটা নাম আছে সিলেন্টেরন। যেমন আমাদের মধ্যেও দেহগহ্বর বা সিলোম প্রেজেন্ট রয়েছে, সেটাকে কি বলা হয়? পেরিটোনিয়াম বলা হয়। তো আরশোলার দেহে যে দেহগহ্বর দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। তো প্রত্যেকের দেহের ক্ষেত্রে কিন্তু দেহগহ্বরের আলাদা আলাদা নাম আছে, তেমন হাইড্রারটা কি হবে? সিলেন্টেরন হবে। নেক্সট দেখো, পলিমরফিজম দেখা যায় কাদের? হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া নাকি রাইজোপোডাতে? এটা অপশনটা জেনে নাও, হাইড্রোজোয়া। মানে হাইড্রার ক্ষেত্রে পলিমরফিজম দেখতে পাওয়া যায়। পলিমরফিজম কি? যখন বিভিন্ন ধরনের উপনিবেশ মানে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়ালস দেখতে পাওয়া যায় একই প্রজাতির মধ্যে, তাদের গঠন আলাদা, কাজ আলাদা হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের প্রাণী একই পপুলেশনে যখন দেখতে পাওয়া যায়, তাদেরকে ওই পপুলেশনটাকে বলা হয় কি? পলিমরফিজম তারা শো করছে। কারা শো করে? হাইড্রোজোয়া মানে হাইড্রা শো করে। নেক্সট, ওবেলিয়ার জীবনচক্রকে কি বলা হয়? ওবেলিয়া কিসের মধ্যে পড়ছে? ওবেলিয়াও পড়ছে নিডেরিয়া পর্বেরই একটি প্রাণী ওবেলিয়া, যেটা এক প্রকার সামুদ্রিক প্রাণী। তো ওবেলিয়ার যে জীবন চক্র, এটাকে কি বলা হয়? স্পেসিফিক একটা নাম আছে, জেনে রাখো, সেটা হচ্ছে মেটাজেনেসিস। ঠিক আছে, ওবেলিয়ার জীবন চক্রকে বলা হয় মেটাজেনেসিস। নেক্সট, কোনটি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? আমি প্রথমেই ছকের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, প্লাটিহেলমিনথিস এর মধ্যে যকৃৎ কৃমি ছিল, টিনিয়া সোলিয়াম মানে ফিতা কৃমি ছিল, তাই না? এখানে দিয়েছে টিনিয়া, ফেরিটিমা, প্লাজমোডিয়াম, অ্যাসকারিস। অপশন কোনটা হবে? টিনিয়া মানে ফিতা কৃমি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। নেক্সট দেখো, ফ্লেম কোষের কাজ কি? ফ্লেম কোষ কাদের দেখতে পাওয়া যায়? ফ্লেম কোষ প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় ফ্লেম কোষ। এই ফ্লেম কোষের সাহায্যে তারা কি করে থাকে? রেচন কার্য সম্পন্ন করে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্পেসিফিক কোশ্চেন, যে ফ্লেম কোষ প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের ফ্লেম কোষ দেখতে পাওয়া যায় কি কাজে সাহায্য করে? রেচন কার্যে সাহায্য করে। নেক্সট দেখে নাও, টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক হলো। টিনিয়া কে? টিনিয়া মানে ফিতা কৃমি। তো ফিতা কৃমি যে কোনো প্রকার কৃমি পরজীবিত, মানে নিজেরা কিন্তু বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকার জন্য অন্য কোনো পোষকের উপর ডিপেন্ড করে। তো এই টিনিয়া সোলিয়ামকে বেঁচে থাকতে গেলে মানে তার যে জীবন চক্র সম্পন্ন করতে গেলে দুটো পোষক প্রয়োজন টিনিয়ার। এক হচ্ছে গৌণ পোষক, আর একটা হচ্ছে মুখ্য পোষক। মুখ্য পোষক, এখানে কি জিজ্ঞেস করেছে? গৌণ পোষককে। গৌণ পোষক হয়ে যাবে শূকর, আর যদি বলতো মুখ্য পোষককে তাহলে হয়ে যেত মানুষ। দেখো, মুখ্য পোষক আর গৌণ পোষক কাকে বলে? যেসব পোষকের দেহে কোনো পরজীবীর যৌন চক্র সম্পন্ন হয়, ঠিক আছে, যৌন জনন সম্পন্ন হয়, সেখানে বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই চক্র যাদের মধ্যে সম্পন্ন হচ্ছে তাদের মধ্যে হয়। টিনিয়ার ক্ষেত্রে মানুষের দেহে হয়, কিন্তু মানুষের দেহে ফিটাকৃমি হয়ে থাকে, আর মানুষের দেহেই কিন্তু যৌন জনন সম্পন্ন করে, তাই এদের মুখ্য পোষক হচ্ছে মানুষ। কিন্তু গৌণ পোষক অর্থাৎ জীবন চক্রের একটা দশা অন্য প্রাণীর মধ্যে কাটে, ঠিক আছে, যেমন মানুষের দেহ থেকে যে লার্ভা নির্গত হয়, হেক্সাকান্থ লার্ভা, সেই লার্ভা কিন্তু কোথায় পরিণত হয়? শূকরের দেহে হেক্সাকান্থ লার্ভা থেকে সিস্টিসার্কাস লার্ভা গঠিত হয়। সুতরাং জীবনচক্রের কোনো একটা দশা, অযৌন দশা, গৌণ পোষকের দেহে কাটে। তাহলে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে গৌণ পোষক হয়ে যাচ্ছে শূকর। ওকে,
নেক্সট দেখো উচেরেরিয়ার গৌণ পোষক হলো, এখানে বেশ কয়েকটা বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। উচেরেরিয়া মানে এটা কার বিজ্ঞানসম্মত নাম? উচেরেরিয়া হচ্ছে গোদ কৃমি, ঠিক আছে, যারা গোদ রোগ সৃষ্টি করে বা এলিফ্যান্টিয়াসিস রোগ সৃষ্টি করে। এর আরেকটা নাম হচ্ছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগ, ফাইলেরিয়া রোগকে গোদও বলা হয়ে থাকে, এলিফ্যান্টিয়াসিসও বলা হয়ে থাকে। এই রোগ সৃষ্টিকারী যে পরজীবী তাকে কি বলা হচ্ছে? গোদ কৃমি বা উচেরেরিয়া ব্যানক্রফটি। ওকে, উচেরেরিয়ার গৌণ পোষককে কাদেরকে অ্যাটাক করে? দেখো, অ্যাটাক তো করে মানুষকে, কারণ মানুষের দেহে এর কিন্তু যৌন জনন সম্পন্ন হয়, মানুষ হচ্ছে মুখ্য পোষক। কিন্তু এখানে জানতে চেয়েছে গৌণ পোষক, অর্থাৎ মানুষের দেহে থেকে, এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে কিভাবে যায় এই কৃমিটা? একটা বাহক রয়েছে বা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটাকে কিউলেক্স মশা, যদি কিউলেক্স মশা কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তাহলে কি হয়ে যাবে? ওই রোগাক্রান্ত ব্যক্তির থেকে ওই কৃমি উচেরেরিয়া ব্যানক্রফটির লার্ভা মশার দেহে প্রবেশ করবে, এবং মশা যদি আবার কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে কিন্তু সেই লার্ভা মানুষের মধ্যে প্রবেশ করবে, দিয়ে আবার ওখানে গোদ রোগ সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে এটা গেল উচেরেরিয়ার গৌণ পোষক কিউলেক্স মশা। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন, অ্যাসকারিসের লার্ভাকে বলে? অ্যাসকারিস মানে গোল কৃমি, তো গোল কৃমির লার্ভাকে কি বলা হয়? র‍্যাবডিটিফর্ম, সিস্টিসার্কাস, হেক্সাকান্থ নাকি অঙ্কোস্ফিয়ার? এখানে প্রতিটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা নাম আছে লার্ভার, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যেমন অ্যাসকারিস বা গোল কৃমির লার্ভাকে কি বলা হয়? র‍্যাবডিটিফর্ম লার্ভা বলা হয়। আর এখানে যেটা দিয়েছে সিস্টিসার্কাস লার্ভা, এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? উচেরেরিয়া ব্যানক্রফটি মানে গোদ কৃমির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, এলিফ্যান্টিয়াসিস রোগের কারণ হলো? এলিফ্যান্টিয়াসিস রোগ কাকে বলা হয়? ফাইলেরিয়ার অপর নাম কিন্তু এলিফ্যান্টিয়াসিস, অর্থাৎ এক্ষেত্রে প্যাথোজেনকে উচেরেরিয়া ব্যানক্রফটি মানে গোদ কৃমি। এই কৃমিটা মানব দেহের লসিকাবাহের মধ্যে ঘোরাফেরা করে। এবার কোথাও যদি লসিকাবাহ বদ্ধ হয়ে যায়, তাহলে সেই জায়গায় লসিকা যে তরলটা ওই জায়গাটায় বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পেয়ে কিন্তু গোদ রোগের সৃষ্টি করে, যেটাকে আমরা এলিফ্যান্টিয়াসিস রোগ বলছি। তো এই এলিফ্যান্টিয়াসিস রোগের কারণ, কারণ আমি কি বললাম এক্ষুনি, কার জন্য হয়? উচেরেরিয়া ব্যানক্রফটি, ঠিক আছে। অ্যান্টামিবা, অ্যান্টামিবা হচ্ছে আমাশয় রোগের প্যাথোজেন, অ্যাসকারিস তো অ্যাসকারিয়াসিস রোগের প্যাথোজেন, আর সেটসি ফ্লাই ঘুম রোগের জীবাণু, ঠিক আছে, যদিও এগুলো তোমাদের নেই। নেক্সট দেখো, ট্রোকোফোর লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? ট্রোকোফোর লার্ভা, এখানে কিন্তু প্রত্যেকটা লার্ভা দিয়ে কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ট্রোকোফোর লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? মোলাস্কা আর অ্যানিলিডারদের দেখতে পাওয়া যায় ট্রোকোফোর লার্ভা। নেক্সট দেখো, কেঁচো ও আরশোলার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? এখানে চারটে অপশন দিয়েছে, চারটে বৈশিষ্ট্য আছে, তো এর মধ্যে কোনটা কেঁচোরও বৈশিষ্ট্য, আরশোলারও বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য আমাদের, ঠিক আছে। তাহলে কেঁচো কোন গ্রুপের মধ্যে পড়ছে? অ্যানিলিডা গ্রুপের মধ্যে পড়ছে। আর আরশোলা কার মধ্যে পড়ছে? আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। অর্থাৎ অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার সেম বৈশিষ্ট্য কি? দুজনেরই কিন্তু দেহ খন্ডে খন্ডে বিভক্ত, তাই না, বিভিন্ন সেগমেন্টে বিভক্ত। এবার দেখি অপশন কি কি দিয়েছে। ফার্স্ট দিয়েছে নেফ্রিডিয়াম। দেখো, নেফ্রিডিয়াম হচ্ছে শুধু অ্যানিলিডার দেখতে পাওয়া যায়, অ্যানিলিডার রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়াম। নেক্সট ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা আর্থ্রোপড মানে আরশোলার রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। লাস্ট ওয়ান দিয়েছে নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু, এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সেম। অঙ্কীয় স্নায়ুরজ্জু মানে ভেতরে যে নার্ভাস সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম কিভাবে রয়েছে? প্রত্যেকটা সেগমেন্টে মানে খন্ডে খন্ডে ভাগ রয়েছে, যেগুলোকে গ্যাংলিয়া বলা হয়। তো দুজনের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কীয় স্নায়ুরজ্জু সেম প্রকৃতির হয়ে থাকে। এখানে ছবিটা দেখো, এখানে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা অর্থাৎ কেঁচো এবং আরশোলার স্নায়ুরজ্জু বা নার্ভাস সিস্টেমটা দেখানো হয়েছে। দেখো, দুজনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেগমেন্টে বডিটা রয়েছে, উপরে রয়েছে ব্রেন, তারপরে রয়েছে ভেন্ট্রাল নার্ভ কর্ড, আর দুজনের ক্ষেত্রেই রয়েছে সেগমেন্টাল গ্যাংলিয়া। ওকে, তো দুজনের ক্ষেত্রে কিন্তু এই নার্ভাস সিস্টেম জিনিসটা সেম। আর লাস্ট যেটা রয়েছে মুক্ত সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র কার দেখতে পাওয়া যায়? ওপেন সার্কুলেটরি সিস্টেম শুধুমাত্র আরশোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কেঁচো বা অ্যানিলিডাদের বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো, অ্যানিলিডার রেচন অঙ্গ হলো, একটু আগেই বলেছি, এখানেই আনসারটা আমি বলে দিয়েছিলাম। অ্যানিলিডা বা কেঁচোর রেচন অঙ্গের নাম কি? এখানে দেখো স্ট্যাটোসিস্ট, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, বৃক্ক। এখানে আনসার হয়ে যাবে
নেফ্রিডিয়া, এখানে ছবিটা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের নেফ্রিডিয়ার ছবি, যে প্রতিটা খন্ডে খন্ডে কি রয়েছে, নেফ্রিডিয়া প্রেজেন্ট রয়েছে। নেফ্রিডিয়া কি, রেচন অঙ্গ, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ক্যাটল ফিশ, ক্যাটল ফিশ কোন গোষ্ঠীর প্রাণী? ক্যাটল ফিশ মোলাস্কা পর্বের প্রাণী, ঠিক আছে। এই একটা মাছ যেটা কিন্তু মোলাস্কা পর্বের প্রাণী। এখানে ক্যাটল ফিশের ছবিটা তোমরা দেখে নাও, ক্যাটল ফিশ এরকম দেখতে হয়। এটা কোন পর্বের প্রাণী? মোলাস্কা পর্বের প্রাণী। এটা কিন্তু এক প্রকার সামুদ্রিক মাছ, ঠিক আছে। নেক্সট দেখো, করডাটা ও অকরডাটার সেতুবন্ধক প্রাণী কোনটি? মানে অকরডাটা প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে নিম্নমানের প্রাণীরা তৈরি হয়েছে, তারপর তো ধীরে ধীরে অভিযোজিত বা অভিব্যক্তি হয়ে হয়ে উন্নত ধরনের প্রাণী তৈরি হচ্ছে। তো প্রথমের দিকে অকরডাটা ছিল, অকরডাটা থেকে ধীরে ধীরে করডাটা তৈরি হয়েছে। তো এর প্রমাণ আমরা কিভাবে পাই? এর প্রমাণ পাই যে এদের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু মানে জীব রয়েছে, যেটাকে কি বলা হচ্ছে, ব্যালানোগ্লসাস। ব্যালানোগ্লোসাস এমন একটা প্রাণী যেটা করডাটা এবং অকর্ডাটার মধ্যবর্তী পর্যায়ের, মানে পুরোপুরি করডাটার বৈশিষ্ট্য শো করে না, পুরোপুরি অকর্ডাটার বৈশিষ্ট্য শো করে না, দুটো মিলে মিশে রয়েছে, ঠিক আছে। ব্যালানোগ্লোসাস কেমন দেখতে দেখে নাও তোমরা, এটা ব্যালানোগ্লোসাস যেটা হেমিকর্ডাটার আন্ডারে পড়ছে, ঠিক আছে। এটা করডাটা এবং অকর্ডাটার মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ সেতু তৈরি করেছে দুজনের মধ্যে। নেক্সট লাস্ট কোশ্চেন দেখো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? আমরা কি জানি, স্তন্যপায়ী মেইনলি প্রসব করে থাকে বাচ্চা, তাই তো, কিন্তু ডিম পাড়ে না। তাহলে ডিম পাড়ে এমন এক প্রকার স্তন্যপায়ী, সেটা হয়ে যাচ্ছে প্ল্যাটিপাস। যারা প্ল্যাটিপাসের ছবিটা দেখোনি তারা দেখে নাও প্ল্যাটিপাসের ছবি, এটা হচ্ছে প্ল্যাটিপাস, এটা একমাত্র স্তন্যপায়ী যে কিন্তু ডিম পাড়ে, ঠিক আছে। এবার দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায় কোথায়? দেখা যায় হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা নাকি ভার্টিব্রাটা? আমি সেকেন্ড স্লাইডেই বলেছিলাম যখন কর্ডাটা পড়াচ্ছিলাম যে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা রূপান্তর কাকে বলা হয়? যখন কোনো জীব বা প্রাণী লার্ভা দশায় উন্নত মানের, কিন্তু লার্ভা থেকে যখন পরিণত হচ্ছে সে কিন্তু নিম্নমানের হয়ে যাচ্ছে। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ইউরোকর্ডাটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। ইউরো মানে কি বলেছিলাম, লেজ, লেজে এদের কি উপস্থিত, নোটোকর্ড আর নার্ভ কর্ড উপস্থিত। এই নোটোকর্ড নার্ভ কর্ড কি হচ্ছে, যখন পূর্ণাঙ্গ হচ্ছে, লার্ভা থেকে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ এদের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখতে পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ইউরোকর্ডাটায় রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রাণীর দেহ তরুণাস্থি বিশিষ্ট? আমরা কি পড়েছিলাম, করডাটার মধ্যে এক ছিল অস্থি বিশিষ্ট আর তরুণাস্থি বিশিষ্ট। অস্থি বিশিষ্ট মাছেদের বলা হচ্ছিল অস্ট্রিকথিস, আর তরুণাস্থি বিশিষ্ট মাছেদের বলা হচ্ছিল কন্ড্রিকথিস। তো এখানে কন্ড্রিকথিসের আন্ডারে কে পড়ছে? এখানে দিয়েছে লেবিও, রানা, স্পোলিওডন, কলম্বা। দেখো কলম্বা মানে তো পায়রা, এটা তো হবে না। রানা টাইগ্রেনা মানে কি, ব্যাং। আর লেবিও রইতা মানে হচ্ছে রুই মাছ। রুই মাছ কিন্তু অস্থি বিশিষ্ট, ওর কিন্তু অস্থি প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে হয়ে গেল স্পোলিওডন। স্পোলিওডনের কিন্তু অস্থি দেখতে পাওয়া যায় না, এটা শুধুমাত্র তরুণাস্থি বিশিষ্ট একটা মাছ, যেটাকে আমরা কি বলবো, কন্ড্রিকথিস বলবো। নেক্সট দেখো, ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে কি কোন হরমোন সাহায্য করছে? অক্সিটোসিন, এসটিএইচ, থাইরক্সিন, এসিটিএইচ। আই থিঙ্ক এটা তোমরা সবাই পারবে, এটা হয়ে যাবে থাইরক্সিন হরমোন। আমরা ফ্রগে অলরেডি করে ফেলেছি, তাই না? থাইরক্সিন হরমোন ব্যাঙের মেটামরফোসিসে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট, কোন স্তন্যপায়ী প্রাণীর পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে? দেখো আমাদের ক্ষেত্রে কি আমরা দেখেছি, আমাদের বডিতে একমাত্র সেল যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে আরবিসি। তো এমন কোন স্তন্যপায়ী প্রাণী রয়েছে যাদের আরবিসি মানে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়? এটা হয়ে যাবে আনসার উট। উটের ক্ষেত্রে কিন্তু আরবিসিতেও মানে লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তো এখানে যেহেতু স্তন্যপায়ী উল্লেখ করে দিয়েছে তাই জন্য এখানে কিন্তু সব স্তন্যপায়ী রয়েছে। ধরো কনফিউজ করার জন্য কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া থাকতে পারতো, ব্যাং দিতে পারতো। যদি ব্যাং দিত তাহলে তোমরা কি করতে আনসার, কারণ ব্যাঙের লোহিত রক্তকণিকা বা আরবিসিতেও কিন্তু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এবার তোমাকে কোশ্চেনটা ভালো করে ফলো করতে হবে। ধরো এখানে অপশন সি তে রয়েছে ব্যাং, আবার অপশন এ তে রয়েছে উট, প্রশ্ন এটাই রয়েছে, প্রশ্নে কি লেখা আছে, স্তন্যপায়ী। এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবে, স্তন্যপায়ী মানে ব্যাং তো স্তন্যপায়ী নয়, তাহলে আনসার উট হবে।
আর যদি প্রশ্নে দেওয়া থাকতো কোন উভচরের ক্ষেত্রে লোহিত রক্ত কণিকা বা আরবিসি তে নিউক্লিয়াস থাকে, তখন কিন্তু আমরা আনসার করব ব্যাং। ঠিক আছে, নিচের কোন বৈশিষ্ট্য স্তন্যপায়ীর নয়? ঠিক আছে, অপশনগুলো দেখি। 7টি গ্রীবা কশেরুকা, থেকোডন্ট দাঁত, 10 জোড়া করোটিক স্নায়ু আর স্তন গ্রন্থি। দেখো এই তিনটেই কিন্তু থাকে অপশন সি বাদে। অপশন সি তে কি বলছে? 10 জোড়া করোটিক স্নায়ু। আমাদের কতগুলো করোটিক স্নায়ু থাকে? 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। ঠিক আছে, এটা কিন্তু ভুল অপশন। নেক্সট দেখো, খাদ্য গ্রহণের একমাত্র অঙ্গ হলো রেডুলা, যা দেখতে পাওয়া যায়। রেডুলা হচ্ছে খাদ্য গ্রহণের একটা অঙ্গ, যে অঙ্গটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? মোলাস্কায় দেখতে পাওয়া যাবে। মোলাস্কা মানে শামুকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এখানে তোমরা ছবিটা দেখে নাও, এই যে শামুকের ক্ষেত্রে দেখছো এখানে রেডুলা প্রেজেন্ট রয়েছে, এই একটা অস্থির সাথে কিছু দাঁত রয়েছে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে রেডুলা, এর মাধ্যমে কিন্তু এরা খাদ্য গ্রহণ করে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, ফুলকা ছিদ্রের কাজ হলো। ফুলকার কাজ কি তোমরা সবাই জানো, যারা জলে থাকে তাদের ফুলকা থাকে, আর এই ফুলকার সাহায্যে তারা শ্বাসকার্য চালায়, তাই না? আর যারা স্থলভাগে থাকে তাদের কি ফুসফুসের মাধ্যমে তারা শ্বাসকার্য চালায়। তাহলে ফুলকা কিসের সাহায্য করে? শ্বাসকার্যে সাহায্য করে। নেক্সট দেখো, টিউব ফিট কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টিউব ফিট কাকে বলা হয়? টিউব ফিট কোন কাজে সাহায্য করে? এখানে অপশন দিয়েছে মস্তক, জল সংবহন তন্ত্র, সিলোম, নাকি কোনোটাই নয়। টিউব ফিট হচ্ছে জল সংবহন তন্ত্র। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একাইনোডার্মাটা মানে কন্টকযুক্ত প্রাণী। ঠিক আছে, যেমন এই যে স্টারফিশ, ছবিটা দেখো, স্টারফিশের মধ্যে ওই যে সাদা রঙের ছোট ছোট অংশগুলো দেখছো, ওগুলো হচ্ছে টিউব ফিট। প্রচুর টিউব ফিট প্রেজেন্ট, এর মধ্যে দিয়ে কি হয়? ওয়াটার মানে জল সংবহন হয়ে থাকে। ঠিক আছে, তা কাদের দেখতে পাওয়া যায়? একাইনোডার্মাটা বা স্টারফিশ, এদের কিন্তু দেখতে পাওয়া যায় টিউব ফিট। এবার দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, মোলাস্কাতে স্টকের উপর চোখের উপস্থিতিকে কি বলে? অপারকুলাম, ওমাটোফোর, অস্ট্রাক্রাম, নাকি অস্ট্রাডিয়াম? মোলাস্কা মানে ধরে নাও শামুক এক্সাম্পল। তো এখানে ছবিটা দেখো, শামুকের ওপরে যে অ্যান্টেনা দুটো রয়েছে, এই দুটোকে কি বলা হচ্ছে? এখানে কিন্তু অ্যান্টেনা বলা হবে না, এই দুটোর উপর কি রয়েছে? চক্ষু বিন্দু প্রেজেন্ট রয়েছে। তো যেটার উপর চক্ষু বিন্দু প্রেজেন্ট রয়েছে, এই স্টকটাকে বলা হচ্ছে ওমাটোফোর। কি বলা হচ্ছে? এই স্টকটাকে ওমাটোফোর বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা চলে গেল ওমাটোফোর। নেক্সট কোশ্চেন দেখো, বুকলাং কার শ্বাসঅঙ্গ? কেঁচো, অ্যারাকনিডা, স্তন্যপায়ী, মোলাস্কা। এখানে অপশন কোনটা হয়ে যাবে? অ্যারাকনিডা হয়ে যাবে, কারণ বুকলাং, বুকলাং কেমন দেখতে যদি না জেনে থাকো তাহলে এখানে ছবিটা দেখো, এই যে অ্যারাকনিডা এখানে দেখানো হয়েছে। অ্যারাকনিডার ওই যে রেড কালারের চিরুনির মতন অংশটা দেখতে পাচ্ছ, বা বইয়ের ভাঁজের মতন দেখতে অনেকটা, এটাকে কিন্তু বলা হচ্ছে বুকলাং। এটা কিসে সাহায্য করে? শ্বাসকার্যে সাহায্য করে। ঠিক আছে, তো অ্যারাকনিডা, স্পাইডার, এদের ক্ষেত্রে কিন্তু এই বুকলাং দেখতে পাওয়া যায়। নেক্সট, বায়ুথলি উপস্থিত। বায়ুথলি কাদের থাকে? আমরা জানি মেনলি পাখিদের বায়ুথলি থাকে, তাই না? যারা উড়তে সাহায্য করে এই বায়ুথলি, যারা উড়ে বেড়ায় তাদের কিন্তু বায়ুথলি বা এয়ার ব্লাডার প্রেজেন্ট থাকে। তো এখানে অপশন দিয়েছে দেখো, তারা মাছ, উড়ন্ত মাছ, অ্যাক্টিনোপটেরিজি, কন্ড্রিকথিস। এখানে কিন্তু সবকটাই মাছেদের অপশন দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে উড়তে সাহায্য করে কাকে? উড়ন্ত মাছ কিছুটা হলেও জাম্প করে, তাই না, ওড়ে। তো এদের ক্ষেত্রে কিন্তু এয়ার স্যাক প্রেজেন্ট, যেটাকে কি বলা হয়? সুইম ব্লাডার বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য হলো। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস মানে তরুণাস্থি বিশিষ্ট মাছ। তো তাদের কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? এখানে দেখো, প্ল্যাকয়েড আঁশ, অঙ্কীয় মুখ, এওবি উভয়ই, নাকি টিনয়েড আঁশ আর অঙ্কীয় মুখ? এখানে অপশন হয়ে যাবে, জেনে রাখো কন্ড্রিকথিসের ক্ষেত্রে কিন্তু প্ল্যাকয়েড আঁশ দেখতে পাওয়া যায় আর অঙ্কীয় মুখ দেখতে পাওয়া যায়। তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে? এই অপশনটা রাইট হবে, কারণ এ ও বি উভয়ই বলেছে। তোমরা কিন্তু আগেই আনসার করবে না, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে ফার্স্ট অপশনে আনসার পেয়ে গেলেও কিন্তু প্রতিটা অপশন অবশ্যই পড়বে, কারণ দুটো অপশন ঠিক হয়ে কিন্তু লাস্ট অপশন এরকম থাকতেই পারে এ ও বি উভয়ই বা এ ও সি উভয়ই। তো 4টে অপশন মাস্ট পড়তেই হবে, কারণ ওয়েমার শিটে পরীক্ষা দেবে তোমরা। একবার আনসার করা হয়ে গেলে আর কিছু করার থাকবে না, তখন কিন্তু ঠিকটা জানলেও কিছু করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোনটির মধ্যে হিমোসিল দেখা যায়? হিমোসিল কাকে বলা হয়? দেহের যে ফাঁকা গহ্বর, রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। আমরা আরশোলার মধ্যে হিমোসিল দেখতে পাই। তো এখানে কি বলেছে? অপশন তো আরশোলা দেয়নি।
হাইড্রা, কেঁচো, সাপ, শামুক। এখানে অপশন কোনটা হয়ে যাবে? মোলাস্কা, অর্থাৎ শামুকের ক্ষেত্রে কিন্তু হিমোসিল প্রেজেন্ট। নেক্সট দেখো, অ্যানিলিডার গমন অঙ্গ কোনগুলি? চোষক, সিটি, প্যারাপোডিয়া নাকি সবকটি? অ্যানিলিডা মানে কোন অপশনটা বা কোন উদাহরণটা মাথায় আসে? কেঁচো, তাই তো? অ্যানিলিডা মানে অনেকগুলো খন্ড খন্ড নিয়ে দেহটা গঠিত। তো এদের গমন অঙ্গ কোনটা? এদের অ্যানিলিডা অনেকগুলো প্রাণী রয়েছে যাদের মধ্যে কিন্তু অনেক রকমের গমন অঙ্গ দেখতে পাওয়া যায়। চোষক দেখতে পাওয়া যায় কারোর ক্ষেত্রে, সিটি বা সিটাও বলা হয়ে থাকে, সিটা প্রেজেন্ট থাকে অনেকের মধ্যে, আবার প্যারাপোডিয়াও প্রেজেন্ট থাকে অনেক প্রাণীদের মধ্যে। তো এরা কিন্তু সবই অ্যানিলিডার গমন অঙ্গ। ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে? সবকটাই দেখতে পাওয়া যায় অ্যানিলিডার ক্ষেত্রে, তোমরা বইতে এর ছবি পেয়ে যাবে। নেক্সট দেখো, ফ্লাজেলা যুক্ত একটি প্রোটোজোয়া হলো প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এন্টামিবা, প্লাজমোডিয়াম। আচ্ছা, প্রোটোজোয়া বলতেই আমাদের কি মাথায় আসে? প্রোটোজোয়া আমরা একদম ফার্স্ট পড়েছিলাম, তাই না? প্রোটোজোয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব, মানে যারা এককোষী প্রাণী। তো এদের এককোষী মানে কি? হয় সিউডোপোডিয়া থাকবে, নয় ফ্লাজেলা থাকবে, নয় সিলিয়া প্রেজেন্ট থাকবে। তো ফ্লাজেলা যুক্ত একটা প্রোটোজোয়ার নাম বলতে বলেছে। কি আছে? প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এন্টামিবা, প্লাজমোডিয়াম। এখানে কিন্তু অপশন হয়ে যাবে ইউগ্লিনা, কারণ ইউগ্লিনার ক্ষেত্রেই কিন্তু তোমার ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। ইউগ্লিনা কেমন দেখতে? এইরকম টাইপের দেখতে হয়ে থাকে, এখানে কিন্তু একটা ফ্লাজেলা দেখতে পাওয়া যায় ইউগ্লিনার ক্ষেত্রে। নেক্সট দেখো, কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত? ক্যাটল ফিশ, সিলভার ফিশ, পাফার ফিশ নাকি ফ্লাইং ফিশ? এখানে অপশন হয়ে যাবে সিলভার ফিশ আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডস মানে আমরা কি বুঝি? সন্ধিপদ প্রাণী। চিংড়ি মাছ একটা সন্ধিপদ প্রাণী, তো চিংড়ি মাছের মতনই দেখতে অনেকটা সিলভার ফিশ। তোমরা এখানে ছবিটা দেখো, সিলভার ফিশ দেখতে অনেকটা চিংড়ি মাছের মতন, এটা কিন্তু সন্ধিপদ প্রাণী বা আর্থ্রোপড পর্বের অন্তর্গত। ঠিক আছে, তো আজকে সেশনটা এই অবধি কমপ্লিট করছি। আশা করবো এমসিকিউ গুলো তোমাদের অনেক হেল্প করবে। তো এই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এছাড়াও এই চ্যাপ্টারের প্রতিটা পর্বের বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টার গুলো কিন্তু তোমরা ডিটেলসে ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু না পড়লে তুমি আনসার করতে পারবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো সেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।